আচ্ছা, আজকে আমি তোমাদের উৎস্থিতিবিদ্যা এই অধ্যায়টা শুরু করছি। অর্থাৎ এখান থেকে আমাদের শুরু হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম। ঠিক আছে, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। পদার্থের সাধারণ ধর্মের মধ্যে একটা আলোচনা হয়ে গেছে, স্থিতিস্থাপকতা ধর্ম। এইবারে আছে এই অধ্যায়টা উৎস্থিতিবিদ্যা। এই অধ্যায়ে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব না, পদার্থের বিশেষ কিছু মৌলিক ধর্ম আছে, যেমন পদার্থের ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, তারপর তরল বা গ্যাসের চাপ, ঘাত, ঠিক আছে, তারপর আর্কিমিডিসের সূত্রের সাহায্যে ভাষণ নির্বাচনের শর্ত, আর্কিমিডিসের সূত্রের সাহায্যে কোনো বস্তুর আয়তন, তার ঘনত্ব নির্ণয়, ঠিক আছে, এইসব বিষয়গুলো আমরা এই অধ্যায়ে পরপর আলোচনা করব। তো প্রথমে আমরা জানা জিনিস থেকে শুরু করি। পদার্থের ঘনত্ব। পদার্থ মধ্যে তিন ধরনের অবস্থায় থাকে। পদার্থ তিনটা অবস্থায়, কঠিন, তরল, গ্যাসীয়। তো যে অবস্থায় থাকুক না কেন, প্রত্যেকটা পদার্থেরই ঘনত্ব রয়েছে। তো ঘনত্ব কিভাবে নির্ণয় করব না, এটা হচ্ছে পদার্থের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস, ইম্পর্টেন্ট ধর্ম। এই ধর্মের সাহায্যে ঘনত্ব নির্ণয় করে আমরা যে কোনো পদার্থকে, বিশেষ করে মৌলিক পদার্থকে আমরা খুব সহজে শনাক্ত করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা পদার্থের ঘনত্ব নির্দিষ্ট। ঘনত্ব বলতে আমরা এটা জানি, আমাদের জানা জিনিস। ঘনত্ব বলতে ভর বাই আয়তন। তো যে পদার্থের ঘনত্ব নির্ণয় করতে হবে, ধর আমি একটা রূপো নিয়েছি, রূপা, এর ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে এই একটা নির্দিষ্ট খণ্ড নিয়েছি, তার ভর মাপব। এর ধরো ভর মাপা হলো এম। ভরকে ইংরেজিতে কি বলে? মাস। MA মাস, এম। আর আয়তনকে ইংরেজিতে কি বলে? ভলিউম, ভি। ওই জন্য ঘনত্বকে ইংরেজিতে কি বলে? ডেনসিটি। ঠিক আছে, ডেনসিটি, ডি। অতএব তারা বলতে পারে ডি সমান M/V, মাস পার ইউনিট ভলিউম। ভর চেম। আর আয়তন মেপে নেব। আয়তন মেপে নিলাম, ভি হলো। তাহলে ভি আয়তনের ভর হচ্ছে এম। তাহলে একক আয়তনের ভর হলো তো M/V। এই একক আয়তনের ভরকে পদার্থের ঘনত্ব বলে, আমরা এটা জানি। তাহলে একক আয়তনের যে কোনো পদার্থ যদি নাও, তার ভর সব আলাদা আলাদা হবে। যেমন রূপোর ক্ষেত্রে, সোনার ক্ষেত্রে যদি সোনার এক ঘনসেমি সোনা যদি নাও, বিশুদ্ধ সোনা যদি নাও, তার ভর হচ্ছে 19.3 গ্রাম। 1 গ্রাম লোহা নিলে তার ভর হচ্ছে 7.6 গ্রাম। 1 ঘনসেমি লোহা নিলে। আবার 1 ঘনসেমি আয়তনে জল নিলে তার ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে বিভিন্ন পদার্থের যদি সব 1 ঘনসেমি যদি আয়তন নিই, 1 ঘনসেমি, তার সবার ভর সমান নয়, আলাদা হবেই। ঠিক আছে, সেই জন্য ঘনত্ব আমাদের খুব একটা ইম্পর্টেন্ট রাশি, ইম্পর্টেন্ট টার্ম। তো এই ঘনত্বের এবার একক তো আমরা পেয়ে যাব। এককের সাইতে একক হচ্ছে মেনলি ভরের একক বাই M/V এর একক। ঘনত্বের একক মানে M/V এর একক। ডি এর একক মানে হচ্ছে সাইতে M/V এর একক। তাহলে এই সাইতে মাসের একক কেজি, আর আয়তনের একক মিটার কিউব। ঠিক আছে, তাই না? তাহলে কেজি পার মিটার কিউব। এটা এই সাইতে সিজিএস হলে গ্রাম, আর একক হচ্ছে সেমি কিউব, ঘন সেমি। গ্রাম পার সেমি কিউব বা কিউবিক সেমি, বা গ্রাম পার সিসি। এইভাবে আমরা এক্সপ্রেস করি একক। আর ঘনত্বের মাত্রাও আমরা বের করে দিতে পারবো। মাত্রাটা কি হবে? ঘনত্ব ভর বা আয়তন। ভরের মাত্রা হচ্ছে এম, আর আয়তনের মাত্রা হচ্ছে L কিউব। ঠিক আছে, M/L কিউব মানে (10⁻³ ঘনত্বের একক হয়ে গেল, মাত্রা হয়ে গেল, ইত্যাদি। এবারে আমরা একটা জিনিস জানবো, জলের বিশুদ্ধ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সিজিএস হলে 1 গ্রাম পার
ঘন সেমি সেমি সিজিএস। আর এসআইতে হলে এখান থেকে ট্রান্সফার করে এখানে আনা যায়। 1 গ্রাম মানে কত? 1 গ্রাম মানে 1/1000 কেজি বাই 1 ঘন সেমি। 1 ঘন সেমি মানে কি? 1 সেমি। 1 সেমি মানে এটা 1 গ্রাম পার সেমি, তা হোল কিউব মানে 1 সেমি। 1 সেমি মানে 1/100 মিটার, তা হোল কিউব। এটা তুলে কাটাকাটি করলে দেখবে 1000 হয়ে যায়। 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? তা সিজিএস এ জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, এসআই তে জলের ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব ইত্যাদি ব্যাপারগুলো আছে, এগুলো মনে রাখতে হবে। এইটা মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে আমাদের। হলো ঘনত্বের ব্যাপারটা। এবারে চলে এসো আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক মানে বুঝতে পারছো, দুটো সমজাত রাশির তুলনা। আপেক্ষিক মানে সাপেক্ষিক, কারো সাপেক্ষে কারোর তুলনা। গুরুত্ব মানে কি? ভরের তুলনা। আপেক্ষিক গুরুত্ব মানে আমরা এখানে করা হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা সমায়তন যে জল, সমায়তনের জলের ভর, ঠিক আছে? যে কোনো পদার্থের ভর, কোনো পদার্থের ভর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পদার্থের যে আয়তন, ঠিক সেই আয়তনের জল নেব, তার ভরের তুলনায় কোনো পদার্থের ভর যত গুণ ভারী, যত গুণ বেশি হয় তাকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। মানে দুটো ভরের অনুপাত, ইয় ভর পদার্থের ভর বাই জলের ভর। তো ভর ভর কেটে গেল, তাহলে এর কোনো একক নেই, এককও নেই, মাত্রাও নেই। তাহলে এককহীন মাত্রাহীন একটা রাশির নাম বলো, আমরা পড়েছি ক্লাস 9-10-এ আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে? তো কোনো পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমায়তন জলের ভর, এই অনুপাত। আবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়। পদার্থের ভর মানে যদি আমি পদার্থটা যদি একক আয়তন নিই, তাহলে একক আয়তনের পদার্থ যদি নিই, একক আয়তনের পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনের কি জলের ভর। আবার একক আয়তন নিচ্ছি, একক আয়তনের পদার্থের ভরকে কি বলে? পদার্থের ঘনত্ব বলা হয়। বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনের জলের ভরকে কি বলে? জলের ঘনত্ব। তারপরে দুটো ঘনত্বের অনুপাত। আপেক্ষিক গুরুত্বকে স্পেসিফিক গ্র্যাভিটি এস দিয়ে প্রকাশ করা হয়। আপেক্ষিক এস স্পেসিফিক গ্র্যাভিটি, তার মানে পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, দুটো ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলা হয়। তো দুটো ঘনত্বের অনুপাত রূপেও বলতে পারি, বা দুটো ভরের অনুপাত রূপেও বলতে পারি। ঠিক আছে? এবার ধরো অঙ্কেতে কোথাও একটা আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া আছে। ধরো পারদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 13.6। পারদের আপেক্ষিক গুরুত্ব এরকম দেওয়া আছে S সমান 13.6। বলতে কি বুঝো? তা বলবো দু রকমভাবে বলতে পারি। তো পারদের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের তুলনায় পারদের ঘনত্ব 13.6 গুণ ভারী, বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমায়তন জলের তুলনায় পারদ সমায়তন পারদ 13.6 গুণ ভারী, এভাবে বলতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি, তাহলে পদার্থের ঘনত্ব সমান কত? এটা গুণ। অতএব বলতে পারি যে কোনো পদার্থের ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব যা হবে তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জলের ঘনত্ব, সেই জলের ঘনত্ব দিয়ে গুণ করে দিতে হবে আপেক্ষিক গুরুত্বের সঙ্গে, তাহলে পদার্থের ঘনত্ব পাওয়া যাবে। এবার আমরা দেখেছি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বটা সিজিএস পদ্ধতিতে 1, এসআইতে কত? 1000। সুতরাং আমি যদি করি, এটা মুছে দিচ্ছি, সিজিএস এ যদি করি, তাহলে পদার্থের ঘনত্ব
ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্বটাকে এস ধরছি গুণিত 4টি সেন্টিগ্রেড জলের ঘনত্ব কত 1 গ্রাম পার সিসি। তাহলে কি হচ্ছে এসি হচ্ছে এস গ্রাম পার সিসি। দেখো তার সিজিএস বলতে পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের সাংখ্য মান মানে সংখ্যাটা সমান, এককটা আলাদা, কারণ আপেক্ষিক গুরুত্বের এখানে পদার্থের ঘনত্বের একক আছে। তার সিজিএস বলতে আপেক্ষিক গুরুত্ব যা পদার্থের ঘনত্ব তা। যেমন লিখেছি পারদের আপেক্ষিকতা 3.6 যদি হয় তাহলে পারদের ঘনত্ব কত হবে সিজিএস হলে 13.6 গ্রাম পার সিসি, এটা সিজিএস। আর এসআই হলে 13.6 এর সঙ্গে 1000 দিয়ে গুণ করতে হবে, কেজি পার মিটার কিউব। এসআই তে যদি করি পদার্থের ঘনত্ব সমান তো আপেক্ষিক গুরুত্ব এস গুণিত 40 সেন্টিগ্রেডের সঙ্গে জলের ঘনত্ব এসআই তে কত 1000, তাহলে 1000 গুণ করতে হবে কেজি পার মিটার কিউব। বুঝতে পারছো? এটা শুধু এস হচ্ছিল, এখানে এস ইন্টু 1000 হচ্ছে, অর্থাৎ এসআই তে পদার্থের ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব আলাদা। আপেক্ষিক গুরুত্ব যা তাকে 1000 দিয়ে গুণ করলে তবে এসআই তে পদার্থের ঘনত্ব আমরা বের করতে পারি। এই হচ্ছে পদার্থের ঘনত্বের সঙ্গে আপেক্ষিক গুরুত্বের মেন পার্থক্য, কাকে বলে একক আর এই জিনিসটা। ঠিক আছে, তো তোমরা এগুলো একটু করে নেবে, বাড়িতে দেখে নেবে, পার্থক্যটা করে নেবে, সংখ্যা টঙ্কা যা ছিল সব করে নেবে, দেখে নেবে। এবারে তরলের চাপ ঘাত, অসুবিধা নেই তো, সব ঠিক আছে তো? দেখো এবার চলে এসো তরলের চাপ আর ঘাত। চাপ মানে তো আমরা জানি, চাপ কাকে বলে? চাপ মানে হচ্ছে কোনো একটা তলের উপর, ধর একটা তল আছে, এর ক্ষেত্রফল হচ্ছে এরিয়া হচ্ছে এ, ঠিক আছে, এরিয়াটাকে এ দিয়ে প্রকাশ করা, আর এখানে টোটাল এ বল প্রযুক্ত করছি এই তলটার উপর, ঠিক আছে। টোটাল কত বল? এফ বল, এফটা হচ্ছে ফোর্স, এফ ফর ফোর্স আর এ ফর এরিয়া। তাহলে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে এফ। চাপ মানে হচ্ছে প্রতি বর্গ একক ক্ষেত্রফল, এক বর্গ একক ক্ষেত্রফলের চাপ বল কত? এই পাই, এক বর্গ একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত করা হয়েছে পাই তাকে চাপ বলা হয়। চাপ মানে তাহলে বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি 7-8 থেকে পড়ে আসছি। বায়ুমণ্ডলের চাপ, হ্যাঁ, জলের চাপ, তরলের চাপ মানে বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ, ঠিক আছে। তাহলে দেখো চাপের সঙ্গে ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত কি হবে? বেশি হবে। যেমন ধর ছুরি, ভোঁতা ছুরি আর ধারালো ছুরি, তরবারি, ভোঁতা তরবারি আর ধারালো তরবারি, কার ক্ষেত্রে চাপ বেশি হবে বলো তো? মানে ধরো ভোঁতা ছুরি আর ধারালো ছুরি দুটোতে আমি একই পরিমাণ বল প্রয়োগ করছি, কিন্তু ধারালো ছুরির অগ্রভাগের ক্ষেত্রফল কি হবে? খুব কম, সূচালো অংশ অগ্রভাগে, ধারালো আছে, ক্ষেত্রফল কম হওয়ার জন্য চাপ কি হবে? বেশি করবে। ওই ধারালো অংশের চাপ বেশি হবে ভোঁতা অংশের তুলনায়, সেই জন্য ধারালো ছুরি বা ধারালো তরবারি যে কোনো জিনিস খুব সহজে কাটা যায়। পেরেক, পেরেক দিয়ে আমরা দেওয়ালে যেমন পেরেক ঠুকি, যেমন পেরেকের অগ্রভাগটাকে সূচালো করা হয় যাতে চাপটা বেশি পড়ে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকলে মেঝেতে যতটা বল প্রযুক্ত হচ্ছে, শুয়ে থাকলেও একই বল প্রযুক্ত হবে ঠিকই, কিন্তু এরিয়াটা আলাদা। শুয়ে থাকলে এরিয়াটা ক্ষেত্রফলটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তো চাপ কম পড়বে। আর দাঁড়িয়ে থাকলে, বিশেষ করে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকলে ক্ষেত্রফল কমে যাবে, চাপটা অনেক বেড়ে যাবে। কিন্তু শোয়া বা দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে বলটা একই, বলটা কত না আমাদের ওজন এমজি, ততটা বল প্রযুক্ত হচ্ছে, এমজি একই, কিন্তু ক্ষেত্রফলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার একটা আঙুলের উপর ভর করে দাঁড়ালে ক্ষেত্রফল আরও কমে গেল, তাহলে চাপ মেঝেতে আরও বেশি হবে। নরম মাটিতে দেখবে না, তুমি যদি একটা আঙুলের উপর ভর করে দাঁড়াও দেখবে মাটিটা খুব মানে ভিতর দিয়ে নেমে যাচ্ছে, পাটা ঢুকে যাচ্ছে মাটির মধ্যে, নরম মাটির মধ্যে, কিন্তু সেই জায়গায় শুয়ে পড়লে অতটা ঢুকবে না। তাহলে চাপ আর ক্ষেত্রফলের ব্যাপারটা বুঝতে পারলি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এখানে তোমার চাপের এককগুলো তো জানো, এসআইতে চাপের একক কি বলতো? এসআইতে চাপের একক বল এর একক নিউটন, পার ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, এটা কি পাস্কালও বলে, 1 পাস্কাল। আর সিজিএস এর চাপের একক বলের একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফলের একক সেমি স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার। হলো, মাত্রাও পেয়ে যাবে, মাত্রাটাও আমরা বের করে নিতে পারবো।
চাপের মাত্রা মানে বলের মাত্রা বা ক্ষেত্রফলের মাত্রা, বলের মাত্রা বল সমান জানি m(2) ক্ষেত্রফল হচ্ছে l স্কয়ার, কেটে গেল একটা এর একটা দুটো লিখে একটা রইল, m এর নিচে আছে পুরোটা গেলে -1 (2) ঠিক আছে, মাত্রাটা আমরা বের করতে পারলাম ইত্যাদি। আচ্ছা এবার ঘাত, চাপ হলো ঘাত, হ্যাঁ ঘাত মানে হচ্ছে মোট প্রযুক্ত বল, ঘাত মানে মোট প্রযুক্ত কতটা বল প্রযুক্ত হচ্ছে একটা নির্দিষ্ট তলের উপর, মানে F। তাহলে এর মানে কি, তাহলে চাপ ইনটু চাপটা হচ্ছে প্রেসার, চাপকে ইংরেজিতে বলে প্রেসার, ওই যে পি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এর মানে কত, চাপ ইনটু ক্ষেত্রফল, মানে চাপ ইনটু ক্ষেত্রফল, কোনো একটা নির্দিষ্ট জায়গায় একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, আর নির্দিষ্ট তলের উপর প্রযুক্ত বল কত তাকে ঘাত বলা হয়, মানে পি ইনটু ঘাত ফোর্স, মানে উল্টোটা আর কি, ঠিক আছে। কোনো একটা তলে ধর একক ক্ষেত্রফলের উপর আমরা জানি চাপ দেওয়া আছে, তাহলে একটা ধর 1 বর্গমিটার জায়গাতে চাপ জানা আছে, তাহলে 10 বর্গমিটার জায়গাতে চাপ কত, তাহলে ইনটু 10 দিয়ে গুণ হবে, চাপ ইনটু 10, ঠিক আছে। তাহলে ঘাত মানে মোট প্রযুক্ত বল, এর একক নিউটন, এসআইতে সিরিজের ঢাই, ঠিক আছে। চাপের সঙ্গে ক্ষেত্রফল গুণ করলে ঘাত পাবো, ইত্যাদি ইত্যাদি আছে, একটু দেখে নেবেন। এবার তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করব, এটা তোমরা ক্লাস 7 এ পড়েছিলে, 9ও ছিল। তরলের মধ্যে ধর একটা পাত্রে তরল আছে, এই একটা পাত্রে তরল আছে, হ্যাঁ এই লেভেল পর্যন্ত জল আছে বা যে কোনো একটা তরল আছে, ঠিক আছে। আমি উপরিতল থেকে ধরছি এইচ গভীরতায় এই জায়গায় চাপ বের করবো পি বিন্দুতে, তাহলে আমাকে কি করতে হবে, এটা এইচ গভীরতায় আছে, তাহলে আমাকে এইচ উচ্চতা এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটা চোঙ নেব, এই চোঙের ভিতরে যতটা তরল থাকবে সেই তরল এই এরিয়ার উপর একটা বল প্রয়োগ করবে, তাহলে তলদেশের চাপ কি সমান কি তলদেশের প্রযুক্ত বল বাই তলদেশের ক্ষেত্রফল, তলদেশের প্রযুক্ত বল মানে mg, চোঙটার মধ্যে যে তরল আছে তরলের ওজনটাই এরপর এই ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করবে, ওকে। তারপরে এ মানে তরলের ভর, তরলের ভর মানে তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি বাই এ, এই ভরের জায়গায় আয়তন ঘনত্ব, তরলের আয়তন মানে চোঙ, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, চোঙের আয়তনের ফর্মুলা ইনটু ডি ইনটু জি বাই এ, কেটে গেল, তাহলে এইচ ডি জি, অনেক বইতে আবার এইচ ডি এর যে ঘনত্বকে রো ধরা হয় রো জি দিয়েও এক্সপ্রেস করা হয়, অসুবিধা নেই। তার মানে বলতে পারছি যে কোনো তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় চাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করছে, যত গভীরে যাবে অর্থাৎ এইচ যত বাড়বে চাপের মান তত কি হবে, বাড়বে। জলের তলে যত তলায় যাবে চাপ তত বেশি হবে, সমুদ্রের উপরিতলের তুলনায় সমুদ্রে অনেক তলায় যত যাবে যত নিচে গভীরে যাবে চাপ তত বাড়বে। তলের ঘনত্বের উপর নির্ভর করে, সমুদ্র জলের ঘনত্ব বেশি সাধারণ আমাদের এখানকার জলের তুলনায়, তার সমুদ্র জলের চাপটা বেশি হবে। আর একটা অভিকর্ষজ তরল, যেখানে অভিকর্ষজ তরল নেই কোথায়, মহাকাশে কৃত্রিম উপগ্রহে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, তাহলে সেখানেও তরলের বা গ্যাসের কোনো চাপ থাকবে না, ওকে। তাহলে চাপ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা এইচডিজি, এটা আমাদের মনে রাখতে হবে যে সব জায়গায় কাজে লাগবে, যে কোনো তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় চাপ হবে এইচডিজি, ক্যালকুলেশন এইভাবে করতে হবে, জেনে রাখবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তোমার বই একটা পরীক্ষার সাহায্যে দেওয়া আছে যে স্থির তলের মধ্যে কোনো বিন্দুতে চাপের বৈশিষ্ট্য, এই যে বললাম তিনটে বিষয়ের উপর নির্ভর করে, এগুলো উল্লেখ করে দিবে, গভীরতা বাড়ে চাপ বাড়ে, ইত্যাদি একটা পরীক্ষা দিয়ে বুঝিয়েছে, আমরা ফর্মুলাগুলো বলতে পারি ইত্যাদি, দেখে নেবে এগুলো। তারপর স্থির তরলের মুক্ত তলের বৈশিষ্ট্য, এগুলো হেডিং দেখে নেবে ঘরে বইতে, যে স্থির তরলের উপরিতল সবসময় কি অনুভূমিক থাকে, হরাইজন্টাল থাকে, ঠিক আছে। কেন, কারণ অনুভূমিক তলে স্থির তলের
মানে এইরকম ব্যাপারটা আমি বলতে চাচ্ছি। ব্যাপারটা আমি এরকম বলতে চাচ্ছি যে ধর স্থির তরলটা এরকম ভাবে আছে, অনুভূমিক তল উপরিতলটা অনুভূমিক নেই, এরকম ভাবে আছে। তাহলে আমি একটা নিচে তরলের ভিতর একটা নিচে একটা অনুভূমিক তল নিলাম, দুটো বিন্দু নিলাম, এ আর বি বিন্দু। তাহলে এই বিন্দুটা হচ্ছে এখান থেকে উচ্চতায় H1 উচ্চতায় আছে, আর বি বিন্দুটা হচ্ছে এখান থেকে H2 উচ্চতায় আছে, H2 গভীরতায় আছে। তাহলে আমরা জানি এই বিন্দুতে চাপ আর বি বিন্দুতে চাপ কি সমান, কারণ একই অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে তলের চাপ সব জায়গায় সমান। কিন্তু আবার এই বিন্দুতে চাপ সমান কত, পি এর সমান কত, চাপ সমান HDG ফর্মুলা বললাম, H মানে H1 DG, আর এখানে বি বিন্দুতে চাপ মানে H2 DG। দেখো DG DG কেটে গেল, আমাদের H1 সমান H2 হতে হবে। H1 H2 সমান হতে গেলে অবশ্যই তোমার উপরিতলটা কি হতে হবে, অনুভূমিক হতে হবে, এবং আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে। ঠিক সেরকম ইউ নলে দুই ভিন্ন তরলের সাম্য, এটাও তোমরা আমাকে যেটা করতে হবে। ইউ নল এবার ইউ নল থাকবে দুই ভিন্ন যে তরল আছে সেই তরলের সাম্য। ইউ নলে দুই ভিন্ন তরলের সাম্য। ধর আমরা একটা ইউ নল নিলাম, এরকম একটা ইউ নল। তো একটাই যদি তরল হয়, কি তরল হয়, কি একই লেভেলে থাকবে। ধরেন পারদ নিচ্ছি, এসব পুরো পারদ ভর্তি হয়ে গেল। ইউ নলে এটা দুটো বাহু পারদে ভর্তি হয়ে গেছে, সব পারদ। এবার যে কোনো একটা বাহুতে যদি আমরা অন্য একটা তরল ঢালি, কোন তরল না, যে তরলটা এই তরলের সঙ্গে মিশবে না, অর্থাৎ পরস্পরের সঙ্গে মেশে না, এরকম দুটো তরলকে যদি নিই। ধর এখানে আমি একটা অন্য একটা তরল ঢালছি, পারদ আছে, ধর জল ঢালছি। তাহলে জলের চাপে কি হবে, এর লেভেল একটু নেমে যাবে, ধর এইচ লেভেল নামবে, কিছুটা লেভেল উঠে যাবে। তাহলে এখন পুরোটা এটা ধর জল হয়ে গেল, আর এই জিনিসটা এতটা লেভেল উঠে গেল। এটা ফুটকি দিয়ে দেখাচ্ছি। তাহলে এখন দুই লেভেলের সংযোগস্থল কোনটা হলো, এইটা হলো। ঠিক আছে। এরপর আমি ধরে নিচ্ছি এটা H1 গভীরতায় আছে পর্যন্ত উচ্চতা, আর এটা হচ্ছে এই তলটা উচ্চতা H2। তাহলে আমরা জানি একই অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে যে দুটো বিন্দু নিই অনুভূমিক তলে, এই বিন্দুতে তলে যা চাপ হবে বি বিন্দুতেও তলের চাপ সমান, একই অনুভূমিক তলে। ঠিক আছে। তাহলে বাইরে যে আমরা বলতে পারি এই বিন্দু তলের চাপ মানে ধর এই যে তলটা নিচ্ছি তার ঘনত্ব হচ্ছে D1, আর এই তলটা ঘনত্ব হচ্ছে D2। তাহলে এখানে চাপ P1 মানে H1 তল স্তম্ভের চাপ, P1 মানে কত, H1 D1G, আর এখানে চাপ সমান কত, H2 গভীরতার তরল আছে, H2 আর ঘনত্ব D2 × G, GT কেটে গেল, অর্থাৎ H1 D1 সমান H2 D2। তার মানে অতএব H1/H2 সমান D2/D1। তার মানে তরলের ঘনত্বের সঙ্গে উচ্চতাটা কি ব্যস্তানুপাতিক রয়েছে। দেখো ব্যস্তানুপাতিক মানে যার ঘনত্ব যত বেশি সেটা কম উচ্চতা হবে। ধর পারদের ঘনত্ব বেশি মানে এখানে পারদ H2টা কম হয়েছে, দেখো D2টা অনেক বেশি, H2টা কম। এখানে জল ঢেলেছি, জলের ঘনত্ব 1, জলের ঘনত্ব কম মানে উচ্চতাটা অনেক বেশি গভীরতা। জলের ঘনত্ব 1 আর পারদের ঘনত্ব 4.6, বুঝতে পারছো। সুতরাং ঘনত্ব যার যত বেশি সেখানে এইচের সঙ্গে ডি কি ব্যস্তানুপাতিক বলতে পারি, ঘনত্বের সঙ্গে উচ্চতা ব্যস্তানুপাতিক। যার ঘনত্ব যত কম সেখানে তরল বেশি উচ্চতা বলতে পারবে। আর এই ফর্মুলাটা থেকে আমরা দুটো তরলের মধ্যে যে কোনো একটা তরলের ঘনত্ব জানা থাকলে অপর তরলের ঘনত্ব কত হবে এই ফর্মুলাটা থেকে আমরা বের করতে পারি। ঠিক আছে। H1/H2 সমান D2/D1, এটা করে রাখবে। ঠিক আছে। ইত্যাদি। আচ্ছা, এবারে এই ইনভলভে অনেক অঙ্ক আছে, ঘরে একটু দেখবে, উদাহরণে প্রচুর অঙ্ক আছে। আচ্ছা, এবারে চলে এসো পাস্কালের সূত্র।
পাস্কালের সূত্র, পাস্কালস ল, মানে যদি তুমি একটা আবদ্ধ পাত্র, যদি না আবদ্ধ পাত্র, মানে মুক্ত হলে চলবে না, আবদ্ধ পাত্রে যদি কোনো তরল নাও, ঠিক আছে, একটা তরল আছে, এবার তরলটা আবদ্ধ অবস্থায় আছে, ধর বেলুনের মধ্যে একটা তরল আছে, জল রেখে নিয়েছি, ঠিক আছে, আবদ্ধ অবস্থায় আছে। পুকুরের জল, জলের উপরে, পুকুরের জলের উপরে জলটা কি বায়ুর সংস্পর্শে আছে, ওটা মুক্ত পাত্র। পাত্রে জল থাকলে সেটা মুক্ত হবে না, আমাকে একটা আবদ্ধ পাত্র নিতে হবে, না বদ্ধ, বদ্ধ অবস্থায় থাকবে। সেই রকম পাত্রে যদি কোনো তরল নিয়ে যদি তরলের যে কোনো একটা জায়গায় চাপ দিই, এখানে চাপ দিলাম, সেই চাপ তরলের মধ্যে সব জায়গায় সমানভাবে সঞ্চালিত হয়ে যাবে। এবং তরলের সঙ্গে পাত্র, তরলটা যে পাত্রে আছে সেই পাত্রের তরলের সঙ্গে সেই পাত্রের তলের সঙ্গে লম্বভাবে চাপটা সমানভাবে প্রযোজ্য হবে। যেমন ধরো আমাদের দেহের ভিতরে হৃৎপিণ্ড পাম্প করছে, মানে চাপ দিচ্ছে, এবং যে আমাদের রক্তটা আছে সেটা কি আবদ্ধ অবস্থায় আছে, বিভিন্ন শিরা ধমনির মধ্যে, নলের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে। হৃৎপিণ্ড যখন পাম্প করে চাপ প্রয়োগ করছে, সেই চাপ সমস্ত শিরা ধমনির মধ্যে সব জায়গায় সমানভাবে সঞ্চালিত হয়ে যাচ্ছে। ওই জন্য ব্লাড প্রেশার যখন মাপি, দানাতে এখানে মাপলে ব্লাড প্রেশার যা হবে, এখানে মাপলে তাই হবে, পায়েতে মাপলেও তাই, যে কোনো জায়গায় মাপবে প্রেশার সব জায়গায় সমান, মানে চাপটা হৃৎপিণ্ড পাম্প করে যে চাপ দিচ্ছে সেই চাপটা রক্তের সব জায়গায় সমানভাবে সঞ্চালিত হয়ে যাচ্ছে। কেন? কারণ এটা হচ্ছে আবদ্ধ অবস্থায় আছে, রক্তটা মুক্ত অবস্থায় নেই। এটাই পাস্কালের সূত্র, যে আবদ্ধ প্রবাহের যে কোনো অংশে চাপ দিলে সেই চাপ প্রবাহের সব জায়গায় সমানভাবে অপরিবর্তিত মানে সমানভাবে সঞ্চালিত হবে এবং তলের উপর লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে এক জায়গায় চাপ দিলে চাপটা সব জায়গায়, বেলুন এগুলো যদি ফুটো করে দিই সব জায়গায়, ঠিক আছে, এগুলো সব ফুটো করা আছে, জল ভরে বেলুনটা ফুটো করে দিচ্ছি, এইখানে হাত দিয়ে চাপ দিলে দেবে সমস্ত ফুটো দিয়ে তরল নির্গত হচ্ছে, ঠিক আছে। তার মানে কি চাপটা সব জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে ইত্যাদি। তো এই পাস্কালের সূত্র থেকে আমরা ঘাত বৃদ্ধির নীতি, ঠিক আছে, পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতিটা করতে পারি। অতএব ঘাত বৃদ্ধির একটা নীতি, এটাও পরীক্ষায় পরে এটা আলোচনা করব। ঘাত কিভাবে বাড়ানো যায়, মানে কম বল প্রয়োগ করে অনেক বেশি বল আমরা কিভাবে পাই। তার জন্য দুটো নল লাগবে, একটা বড় একটা বাহু, একটা ছোট বাহু, ঠিক আছে। এইটা দুটো নল, একটা পার্শ্ব নল দিয়ে যুক্ত, এখানে তরল করা আছে, অসমলম্ব তরল, মানে যে তরল সহজে চাপ প্রয়োগ করে আয়তনে সংকুচিত বা প্রসারিত হয় না, তাকে অসমলম্ব তরল বলা হয়। তো এই বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিচ্ছে আলফা, আর এই বাহুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিচ্ছে বিটা। এবারে এই বাহুতে একটা এরকম পিস্টন লাগানো আছে, পিস্টনটা অবাধে যাতায়াত করতে পারে, এরকম একটা পিস্টন, ঠিক আছে। আর এইখানেও আরেকটা আমি পিস্টন লাগিয়ে দিয়েছি, এটার মধ্যে অবাধে যাতায়াত করতে পারে। তো এই পিস্টনগুলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিটা। এবারে পাস্কালের সূত্র অনুযায়ী তাহলে দেখো এই তরলটা আবদ্ধ হয়ে গেল, পাত্রটা আবদ্ধ, পাত্রের মধ্যে তরল আছে, কোনো মুক্ত প্রান্ত নেই। তাহলে এখানে আমি যে কোনো একটা জায়গায় যদি আমি চাপ দিই, তাহলে সেই চাপ সব জায়গায় সমানভাবে সঞ্চালিত হবে। ধরো আমি এখানে F1 বল প্রয়োগ করেছি, এখানে টোটাল বল প্রয়োগ করলাম F1 বল, তাহলে এখানে চাপ কত হবে, চাপ সমান জানি বল বাই ক্ষেত্রফল। এবার পাস্কালের সূত্র অনুযায়ী এই চাপটা সব জায়গাতেই সমানভাবে সঞ্চালিত হবে এবং পাত্রের তলের উপর লম্বভাবে ক্রিয়া করবে, সব জায়গায় দেখো চাপ কি হবে, একই হবে সব জায়গায় চাপ, ঠিক আছে। এখানেও চাপ কি, এদিকেও চাপ কি, সব জায়গায় একই চাপ। এবার যেহেতু এটা সঞ্চরণশীল, সহজে যাতায়াত করতে পারে মুভেবল, তাই তো, যেহেতু এটা পিস্টন, তাহলে এখানে চাপ দিলে দেখা যাবে পিস্টনটা আস্তে আস্তে উপর দিয়ে উঠছে। তাহলে পিস্টনটা নিচে স্থির রাখতে গেলে আমি হচ্ছে এখানে আমি একটু বল বা ওয়েট রেখেছি, একটু ওয়েট, ঠিক আছে। তোমাদের বইতে F1 একটু জায়গায় W1 W2 করে লেখা আছে, আমি এখানে ফোর্স দিয়ে দেখাচ্ছি। তো তাহলে এখানে চাপ কত হচ্ছে P, আবার এখানে ক্ষেত্রফল হচ্ছে বিটা। তাহলে এখানে যদি একটু বল প্রয়োগ করি, তাহলে এখানে কত হবে, এখানে চাপ তাহলে কত হবে F2 বাই বিটা,
চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার পাস্কালের সূত্র অনুযায়ী এখানে চাপ এখানে চাপ সব জায়গায় সমান, তাহলে এই চাপ দুটো চাপই সমান, তাহলে F2 বাই বিটা এখানে যা চাপ সমান F1 বাই আলফা, তাহলে F2 সমান F1 ইনটু বিটা বাই আলফা। এবারে দেখো যেহেতু এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু বিটার মানটা আলফার তুলনায় অনেক বেশি, অতএব F2টা কি হবে F1 এর তুলনায় অনেক বেশি হবে। আমি একটা উদাহরণ হিসাবে বলছি, ধরো এখানে এই নলটা বা এই চোঙটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা সমান 1 সেমি স্কয়ার, আর এই বড় চোঙটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 100 সেমি স্কয়ার। তাহলে এই মানগুলো এখানে বসাও, তাহলে F2 সমান F1 ইনটু বিটা বাই আলফা, বিটার জায়গায় 100 আলফার জায়গায় 1, তার মানে 100 F1, মানে এখানে আমরা যা বল প্রয়োগ করব এখানে কি হবে তার 100 গুণ বল আমরা ফেরত পাবো। তার মানে এখানে কম বল প্রয়োগ করে অনেক বেশি বল আমরা ফেরত পাচ্ছি, রিফান্ড পাচ্ছি। তার মানে ঘাত, বল মানে ঘাত, তাহলে ঘাতটা বেড়ে গেল, কম ঘাত প্রয়োগ করে এখানে আমরা বেশি ঘাত পাচ্ছি। তাহলে খুব সহজে আমরা পাচ্ছি এই পাস্কালের সূত্র থেকে, ঠিক আছে। তাহলে এটা থিওরি পরীক্ষায় পড়ে যে পাস্কালের সূত্রটি বিবৃত করো, করে বলে দিল ইয়ার সাহায্যে ঘাত বৃদ্ধি নীতিটি ব্যাখ্যা করো। আমাকে এইভাবে ছবি এঁকে একটু ব্যাখ্যা করে এই ফর্মুলাটা বের করে দেখাতে হবে। আরেকটা পরে এই যে পাস্কালের সূত্রে সাহায্যে আমরা দেখলাম কি যে কম বল প্রয়োগ করে বেশি বল পাচ্ছি ঠিকই, কিন্তু শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা এখানে যে পরিমাণ শক্তি প্রয়োগ করেছি এখানে কিন্তু সেই পরিমাণ শক্তি ফেরত পাচ্ছি। শক্তি কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আমরা জানি শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী। তাহলে এখানে যা শক্তি আমরা প্রয়োগ করবো এখানে সেই পরিমাণ শক্তি রিফান্ড পাচ্ছে, সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, তবে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে। বল কম প্রয়োগ করছি কিন্তু বেশি বল পাচ্ছি ঠিকই, কিন্তু শক্তি একই খরচ হচ্ছে, যে পরিমাণ খরচ করেছি সেই পরিমাণ খরচ শক্তি এখানে আমরা ফেরত পাচ্ছি, রিফান্ড পাচ্ছি। দেখা যাক ভাই কি এটা প্রমাণ করবো কি করে। দেখবে এখানে যদি আমি কম বল প্রয়োগ করি পিস্টনটা দেখবো অনেকটা দূরত্ব নামছে, অনেকটা দূরত্ব, এই দূরত্ব পর্যন্ত নামলো, পিস্টনটা এখানে ছিল এখানে চলে গেল। তাহলে এইখানে যে জলটা বা তরলটা ছিল সেই তরলটা কোথায় গেল, এই দিক থেকে তরলটা এখানে চলে এসেছে, এসে এই পিস্টনটাকে ঠেলে উপর দিয়ে তুলছে। ধরুন পিস্টনটা এখান থেকে ওয়াই দূরত্ব, এখান থেকে ওয়াই দূরত্ব চলে গেল। তাহলে এখানে যে পরিমাণ লিকুইড কমে গেল, আয়তন কমলো, তরলের আয়তন, সেই পরিমাণ তরলের আয়তন এখানে বেড়ে গেল, তাই পিস্টনটাকে ঠেলে উপর দিয়ে তুলছে। কারণ আমরা বলেইছি প্রথমে যে তরলটা হচ্ছে অসংনম্য তরল, চাপ প্রয়োগ করলে তরল নিজে থেকে সংকুচিত হয় না। তাহলে এইখান থেকে পিস্টনটাকে ঠেলে নিচে দিয়ে নামালে, তাহলে এইখানে যে তরলটা ছিল, যদি জল বলি জলটা ছিল, সেই জলটা কোথায় গেল, এইখানে চলে এসেছে, এই নল থেকে এই নলে এসে পিস্টনটাকে ঠেলে উপর দিয়ে তুলছে। তাহলে এইখানে জলের আয়তন কতটা কমছে, জলের আয়তনের ফর্মুলা হচ্ছে, মানে এই চৌকটার আয়তনের ফর্মুলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা ইনটু গভীরতা এক্স। তাহলে এখানে যে পরিমাণ তরলের আয়তন কমলো এখানে সেই পরিমাণ তরলের আয়তন বাড়বে। তাহলে এখানে তরলের আয়তন কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিটা, আর ওয়াই উচ্চতা পর্যন্ত উঠেছে। ওকে, তাহলে আলফা এক্স সমান বিটা ওয়াই আমরা পেয়ে গেলাম। এবারে এখানে দেখো কতটা কাজ করছে এই পিস্টনে কিন্তু কাজ W1 সমান কি জানি বল ইনটু সরণ। আচ্ছা এখানে আমরা কতটা কাজ করলাম, W2 সমান বের করব বল ইনটু সরণ। কিন্তু আমরা একটু আগে দেখালাম যে F2 সমান F1 ইনটু বিটা বাই আলফা, পাস্কালের সূত্র থেকে এর মানটা এখানে বসিয়ে দেব, F2 তে F1 ইনটু বিটা বাই আলফা ইনটু y এর মানটা এখানে দিয়ে বের করে নাও, y সমান আলফা x বাই বিটা, এখানে বসিয়ে দাও আলফা এক্স বাই বিটা, দেখো বিটা কেটে গেল, আলফা কেটে গেল, মানে F1 ইনটু x, আর F1 ইনটু x মানে কি W1, দেখো তাহলে W1 এখানে যে কাজ করার জন্য যে শক্তি প্রয়োগ করেছিলাম এখানে W2 এর সঙ্গে সমান হয়ে গেল, দেখো তার মানে সেই শক্তিটা আমরা এখানে ফেরত পেলাম। সুতরাং এটা আমরা পাস্কালের সূত্রের সাথে যে ঘাত যে বাড়লো সেই ঘাত বৃদ্ধি নীতিতে আমরা দেখতে পেলাম শক্তি সংরক্ষণ সূত্র প্রযোজ্য হচ্ছে। শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী এখানে শক্তিকে সৃষ্টিও করা যাচ্ছে না, ধ্বংস করা যাচ্ছে না, একই কার্য। সুতরাং শক্তি সংরক্ষণ নীতি রক্ষিত হয়।